Hi everyone. Hello. Welcome to Adda 24/7 বাংলা WBCS টপার্স। তো আমি তোমাদের সাথে আজকে সকালবেলা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম। তোমরা জানো যে আজকে ভীষণ পরিমাণে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তো এর পাশাপাশি আমি যেখান থেকে ক্লাস নিচ্ছি সেখানে বারংবার পাওয়ার কাট হচ্ছে এবং আমার সাথে আরও যে সমস্ত ফ্যাকাল্টিরা তোমাদের সাথে নিয়মিত যুক্ত থাকেন তাদেরও কিছু ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। কিন্তু যেহেতু আমরা আড্ডা 24/7 তোমাদের কথা দিয়েছি যে 24/7 আমরা তোমাদের অ্যাসিস্ট্যান্স দেব, তোমাদের পড়াশোনাটা যাতে কোনোভাবে থেমে না থাকে সেটা দায়িত্ব আমাদের। তো তাই জন্য আমি তোমাদের সাথে এই যে টপিকটা নিয়ে আলোচনা করা লাইভে শুরু করেছিলাম, এটার রেকর্ডেড পার্ট 2 নিয়ে এসেছি। আজকেই যাতে তোমরা পার্ট 1টা দেখার পরে পার্ট 2টা দেখে নাও এবং এই যে বিষয়টা যেটা নিয়ে সংশোধন কিভাবে হলো, সংশয় ছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951-এ কী চেঞ্জেস হয়েছিল। আমি গতকালকে তোমাদের সাথে চম্পাকাম দারাইরাজন কেস আলোচনা করেছিলাম। সংবিধানের 15 নম্বর ধারা, 29 নম্বর ধারা, পাশাপাশি আরও কিছু আর্টিকেল যেগুলো ডিপিএসপি বা নির্দেশকমূলক নীতির সাথে যুক্ত, অর্থাৎ মৌলিক অধিকার এবং নির্দেশকমূলক নীতি দুটোর সাথে কিভাবে মিলিত এবং এই চম্পাকাম দারাইরাজন কেসে কি পরিবর্তন আসলো, কেন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো, এর সাথে কিভাবে অ্যাসোসিয়েট, আজকের স্টোরিটা আমাদের সেটা। পার্ট 1টা অবশ্যই দেখে নেবে যেখানে আমি আলোচনাটা শুরু করেছিলাম এবং অলরেডি তোমাদের সাথে আমি এটা আলোচনা করে ফেলেছি যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছিল 1951-এ এবং এখনো পর্যন্ত আমাদের সংবিধানের সংশোধনী এসেছে 104খানা সংশোধন হয়েছে। সো আমরা প্রত্যেকে জানি যে আমাদের সংবিধানে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরের উল্লেখ আছে, অর্থাৎ সংবিধানের সংশোধন। সংবিধানের যে সমস্ত প্রভিশনগুলো, যে সমস্ত সেকশনগুলো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত বা কিছু পরিবর্তনের দরকার হয়, পার্লামেন্ট কি করে, একটা প্রসেসের মাধ্যমে সেটাকে পরিবর্তন করে। মডিফিকেশন, র্যাটিফিকেশন, ভেরিফিকেশন, সো অন প্রসেসের মাধ্যমে, এবং সেটাকেই বলা হচ্ছে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর, যা মেনশন করা আছে 368 ধারায়। তো আজকে 368 ধারার বিশদে আমরা আলোচনা করব না, আজকে আমরা আলোচনা করব প্রথম সংশোধনীতে কি আছে। আমি মৌলি রয় তোমাদের আড্ডা 24/7 বাংলার তরফ থেকে ইন্ডিয়ান পলিটির ক্লাস করাচ্ছি এবং WBCS ক্র্যাকার 2022-এ পেপার 5 যেটা তোমাদের সাথে আমি ক্লাস করিয়ে থাকি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। যারা অলরেডি মহাপ্যাক WBCS এর পারচেস করেছো তাদেরকে জানাই অলরেডি তোমরা ফ্রি অফ কস্টে ক্র্যাকার্সের ক্লাসগুলো প্রত্যেকটা পেয়ে যাবে। যে কোনো স্যার ম্যাডামদের যে ক্র্যাকার্সের পেপার 5, 4, 3, 2, 1 আছে সিরিজগুলো দেখতে পারবে। স্পেসিফিক্যালি যেখানে সমস্যা ক্লাসে জয়েন হয়ে যাও। আমার ক্লাস থাকে সোমবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ আজকে বৃহস্পতিবার। তোমাদের আগেই জানিয়ে রাখি আজকের ক্লাসটা তাই হচ্ছে না, কারণ এখানে নেটওয়ার্ক ইস্যু, আমি লাইভ আসতে পারছি না। আগামীকাল শুক্রবার বা শনিবার তোমাদের এই 2 ঘন্টার যে 11টা থেকে 1টা সময় একই থাকবে, শুধুমাত্র আজকের ক্লাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে কাল বা পরশু, কালকে সকালের মধ্যে সেটা তোমাদের জানিয়ে দেবো। এবং এর পাশাপাশি আমরা আজকে যে পড়াশোনাটা শুরু করেছিলাম, যেখানে আমরা অলরেডি আলোচনা করেছি ফান্ডামেন্টাল রাইট বর্তমানে 6টা ক্যাটাগরি, এবং এখানে আর্টিকেল 15 আমাদের বলছে যে স্টেট কিন্তু ডিসক্রিমিনেট বা ভেদভাব করতে পারে না কোনো ব্যক্তিকে only the grounds of religion, race, caste, sex or place of birth। সো এখানে ডিসক্রিমিনেশন এবং অনলি, এই ডিসক্রিমিনেশন এবং অনলির মানে আমাদের জানতে হবে। ডিসক্রিমিনেশন মানে কি, ডিস্টিংশন করা যাবে না, ডিফারেন্ট ভাগ করা যাবে না। আর অনলি মানে দেখো, অনলি মানে আমাদের সংবিধান বা লয়ের আইনের ভাষায় এই অনলি, শ্যাল, মে বি, প্রিজিউম, অ্যাজিউম এই কথাগুলো আসে। আমরা এটাকে বলে থাকি সংবিধানের ভাগ, কারণ কি এই কথাগুলোর মাধ্যমে অনেক রকমের ইন্টারপ্রিটেশন হতে পারে। তো সেগুলোর বিষয়ে আমরা যাচ্ছি না, শুধু জেনে রাখো আর্টিকেল 15 কি বলে। আমরা অলরেডি পড়েছি আর্টিকেল 15-এ কোনো ব্যক্তিকে এই গ্রাউন্ডসের আওতায় কোনো শপ, পাবলিক রেস্টুরেন্ট, হোটেল, প্লেস, সো অন আমাদের ডিসক্রিমিনেট বা বাধা দেওয়া যাবে না।
সিম্পল এখানে এর পাশাপাশি চারটে গ্রাউন্ড আছে, যেটা হচ্ছে স্পেশাল প্রভিশনের কথা বলে, মহিলা শিশুদের জন্য রিজার্ভেশন স্পেশাল ক্ষেত্রে, আর হচ্ছে সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের রেসপেক্টে। পাশাপাশি হচ্ছে স্পেশাল প্রভিশন কাদের দেওয়া হবে, এসসি এসটি কমিউনিটিদের অ্যাডমিশন ইন রেসপেক্ট অফ কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন। সো এডুকেশনাল ইনস্টিটিউশনের কথা যখন হচ্ছে, গতকাল আমি তোমাদের যে গল্পটা সূচনা করেছিলাম চম্পাকম তরাইরাজন কেস, একজন মহিলা যিনি কিনা মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাকে কি করা হয়েছিল, ডিসক্রিমিনেট করা হয়েছিল, প্রহিবিট করা হয়েছিল যে মেডিকেল কলেজে ভর্তি হতে আপনি পারবেন না। আমরা প্রত্যেকে জানি যে আমাদের এখানে ডিসক্রিমিনেশন বাধা দেওয়া আছে। সংবিধান আমাদের কি বলছে, প্রত্যেকটা সেকশনের মানুষ ইকুয়ালি প্রোটেকশন পাবে, কাউকে বাধাপ্রাপ্ত করা যাবে না। এবং এক্ষেত্রে তাকে বলা হয় আপনি জেনারেল, আপনি ব্রাহ্মণ, আপনি ম্যাড্রাসের থেকে এসছেন জেনারেল ব্রাহ্মণ, বাট এখানে আপনার যে সিটটা সেটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে, কারণ তখনও পর্যন্তই রিজার্ভেশনের কনসেপ্ট আমাদের সংবিধানে আসেনি। আমি স্টোরিটা বলছি 1951 সালে, তাহলে বুঝতে পারছো মাত্র 1 বছর আগে সংবিধান এসেছে আমাদের দেশে। সব প্রভিশন তো আসবে না, অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই পরিবর্তন হয়। তো সিম্পল এটা হলো। পাশাপাশি বলা হলো যে দেখো এখানে 15-এর রেসপেক্টে যেটা এখন বর্তমানে আছে, যে স্টেটের ক্ষেত্রে রিজার্ভেশন 10% অ্যাডমিশনের ক্ষেত্রে থাকবে, সো অন। তো তিনি কি করলেন দেখো, এই চম্পারন, শ্রীমতী চম্পারন বারবার বলে ফেলি, চম্পাকম দরাইরাজন, এই মহিলা কি করলেন, তিনি কোর্টে গেলেন। কোর্টে গিয়ে বললেন আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়েছে, কারণ স্টেট তো আমাকে বাধা দিতে পারে না কোথাও যেতে, কলেজে আমি যেতেই পারি। আর্টিকেল 19 আমাদের ফান্ডামেন্টাল রাইট বলে যে রাইট টু মুভ, তাই না? তো এখানে আমি মুভ করছি কলেজে, এক প্লেস থেকে অন্য প্লেসে, হোল ইন্ডিয়া অর এনি পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা অংশ থেকে অন্য অংশ গিয়ে আমি মুভ করছি বিকজ অফ মাই এডুকেশনাল পারপাস। সো আর্টিকেল 15-এর পাশাপাশি 19-এরও ভায়োলেশন হচ্ছে। 29 আমাদের কি বলছে দেখো, এখানে কাউকে কিন্তু স্পেসিফিক্যালি যে ভারতের যে কোনো প্রান্তে যে থাকছে যে কোনো সিটিজেন, তার ক্ষেত্রে তার চুজ করা স্ক্রিপ্ট কালচার তাদের রাইট আছে। স্টেট ফান্ডের রেসপেক্টে কাউকে কিন্তু ডিনাই করা যাবে না অ্যাডমিশনের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কি করা হয়েছিল, শ্রীমতী চম্পাকমকে ডিনাই করা হয়েছিল, ইয়েস দেয়ার ইজ নো সিট, ইউ আর নট এন্টার টু দিস কলেজ। সো আর্টিকেল 15, আর্টিকেল 19, আর্টিকেল 29, তিনটে ভায়োলেশন দেখে নিলাম চটপট। এরপরে কি হলো দেখো, যে এখানে আরও প্রোটেকশনের রেসপেক্টে কথা বলে, সেগুলো আমরা অলরেডি পড়েছি। ডিপিএসপির রেসপেক্টে কী হলো দেখো, আমরা ডিপিএসপির মানে কি জানি, ডিপিএসপির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ কি স্টেটের কাছে নির্দেশ দেওয়া যে কোন প্রিন্সিপালে স্টেটটা রান হবে। স্টেট যদি ভালো করে চলে কি হবে, এর উদ্দেশ্য কি, এম অফ দ্য ডিপিএসপি ওয়েলফেয়ার অফ ইন্ডিয়ান স্টেট। তো সিম্পল, ডিপিএসপি যদি ওয়েলফেয়ার করছে স্টেটের, আমাদেরই উন্নতি। অনেকে না একটা বোকা বোকা প্রশ্ন করে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইট বড় না ডিপিএসপি বড়, কে বেশি ইম্পর্টেন্ট? ঠিক আছে, তো চম্পাকম দরাইরাজন কেসে আমরা দেখতে পাই ফান্ডামেন্টাল রাইটকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ডিপিএসপির থেকে। তোমাদের বলেছি আমি, যখন যেটা পড়বে পাশাপাশি অন্যটা পড়ে নেবে। তাহলে এরমও তো নিশ্চয়ই কিছু আছে যেখানে ডিপিএসকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা কোথায় কমেন্ট করো। তো আমি একটু বলেই দিই, এটা দেওয়া হয়েছে আমাদের 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। ঠিক আছে, স্টোরিগুলোকে না জানতে হবে। পলিটি অনেকেই মনে করে খুব কঠিন, অনেকের একটা ধারণা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, তার সাথে পলিটি পড়বো, কীভাবে পড়বো? তোমাদের জানাই ভারতের নাগরিক, ভবিষ্যতে আধিকারিক হতে চলেছ, ভারতের সংবিধানটা জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। ঠিক আছে, 37-এর পরে এলো 46, যেখানে উইকার সেকশনের জাস্টিসের কথা বলছে, যে কারোর সাথে এক্সপ্লয়টেশন করা যাবে না, ভেদভাব করা যাবে না এডুকেশনের সেক্টরে। ঠিক আছে, তো মহিলাকে কি বলা হয়েছিল, শ্রীমতী চম্পাকমকে, যে আপনি একটা সিট পাচ্ছেন না, বাট আপনাকে সিট দিতে পারি, আমরা কনসিডার করতে পারি, আপনাকে আমরা বলবো যে আপনি হচ্ছেন উইকার সেকশন, আপনার ক্যাপাবিলিটি নেই এডুকেশন পারসিউ করার, আপনি ফিস দিতে পারবেন না, আপনার এডুকেশন মানে কোয়ালিফিকেশান ভালো থাকলেও আপনার ফাইন্যান্সিয়াল উইকনেস আছে।
শ্রীমতী চাম্পাকাম রেগে যান, তিনি কিন্তু কেসটা করে দেন এবং আমরা জানি যে ডিপিএসপির রেসপেক্টে কিন্তু আমরা রেমেডি চাইতে পারি না, ডিপিএসপি ইজ নন জাস্টিসেবল। বাট ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেশন হলে কী করতে পারি, আমরা অবশ্যই রেমেডি চাইতে পারি। নিশ্চয়ই জানো যে কত থেকে কত আর্টিকেল রিপ্রেজেন্ট করছে for the violation of fundamental right a person can move to the court for getting remedy. Please comment below যে কোন আর্টিকেলে হাইকোর্টে, কোন আর্টিকেলে সুপ্রিম কোর্টে আমরা প্রোটেকশন পাই, and why high court is wider than supreme court in respect of writ jurisdiction. রিট জুরিসডিকশনের রেসপেক্টে হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের থেকে বড়। কেন বড় সেটা তোমরা জানাবে, অবশ্যই আমি পরের ক্লাসে বলবো, বাট তোমাদেরকে গল্পগুলো জানতে হবে। ইন্টারেস্টটা গ্রো করাও, পরীক্ষার দিনকে কোনো বই বা নোটস বা পিডিএফ নিয়ে পরীক্ষা দিতে যেও না, পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে মুখস্থ করো না, আমার ক্লাসগুলোকে যেভাবে পড়ছো মন দিয়ে করো, ব্রেনেতে স্টোর হয়ে যাবে, পরীক্ষা এমনি পাস করে যাবে, ঠিক আছে? সো নেক্সট হচ্ছে আমাদের এই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট একটা কী হলো, তার আগে একটু কমেন্ট করে দাও, ক্লাসটা ভালো লাগলে একটু লাইক করে দাও, কমেন্ট করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা। বিকজ অফ দ্য নেটওয়ার্ক সিচুয়েশান আমি লাইভ ক্লাসটা নিতে পারছি না, তাই পার্ট 2টা নিয়ে এসেছি। অনেকেই ওয়েট করছি, অনেকে এখনও কমেন্ট করছে যে লাইভ ক্লাস আদৌ হবে কি না আজকে, প্লিজ একটু ওদেরকে জানিয়ে দাও, তারাও কিন্তু সময়টা একটা পার্টিকুলার সেকশনের জন্য সকাল 9টায় আমার ক্লাসের জন্য রাখে। এভরিডে মানডে টু স্যাটারডে আমি WBCS টপার চ্যানেলে তোমাদের সাথে যুক্ত থাকি এবং ক্র্যাকার্সে সোমবার বৃহস্পতিবার, আজকের বৃহস্পতির ক্লাসটা কাল বা পরশু নেব। পাশাপাশি প্রত্যেক বুধবার আমি তোমাদের সাথে থাকবো আড্ডা 24/7 বাংলা চ্যানেলে বিকাল 4টের সময়। প্রতি বুধবার বিকাল 4টের সময় তোমাদের সাথে আমি লাইভ থাকবো, যেখানে আমি পলিটির কিছু ভাইটাল সেকশন নিয়ে আলোচনা করব। আমরা NCERT ক্লাস 9 কমপ্লিট করেছি, প্লিজ কমেন্ট করে জানাবে ক্লাস 10, 11, 12 তোমাদের প্রয়োজন আছে কিনা, কারণ আমি জানি 100% প্রয়োজনীয়তা আছে। প্রিলিমস মেন্স ইন্টারভিউতে কিন্তু কিছু কোশ্চেন NCERT থেকে আসে, যারা 70%-এ খুশি তারা পড়বে না, যারা 70 থেকে 90%-এ জার্নি করতে চাও তারা অবশ্যই NCERT পড়তে হবে 9, 10, 11, 12। আমি তোমাদের 4 দিনে এটা কমপ্লিট করব, 9, 10, 11, 12। 9 অলরেডি কমপ্লিট, 10-এর একটা পোর্শন কমপ্লিট, 10, 11, 12 আমাদের 4 দিনে কমপ্লিট হয়ে যাবে। সো 4টে ক্লাস তোমরা NCERT চাইছো কি চাইছো না একটু জানিয়ে দিও। ডেসক্রিপশানে গিয়ে তোমাদের ফিডব্যাক ফর্ম থাকে, তোমরা আমার ক্লাসগুলো করে কতটা স্যাটিসফাইড হচ্ছ একটু ফিডব্যাকটা দিয়ে দিও, ঠিক আছে? একটু জল খেয়ে নেব, তারপরে আমি নেক্সট সেকশনটা বলবো যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রেসপেক্টে কি হলো। 15-29 আমরা দেখতে পেলাম ভায়োলেশন হচ্ছে, আমরা এর পাশাপাশি 19-এর ভায়োলেশন দেখেছিলাম, তাই জন্যই শ্রীমতী চাম্পাকাম, যিনি কিনা একজন ডক্টর, মেডিকেল স্টুডেন্ট, তিনি এই কেসটা করেছিলেন ফর হার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। তিনি একজন সিটিজেন ইন্ডিয়ার, তার অধিকার আছে কোর্টে যাওয়ার, ঠিক আছে? একটু জল খেয়ে নিই, 1 মিনিট অপেক্ষা করো, আর নিজেদের আনসারটা একটু কমেন্ট করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি। আমার সাথে তোমরা যুক্ত হতে চাইলে মৌলি রয় পলিটি সেশনের নিয়মিত নজর রাখো, প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। সো দেখো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এলো 1951 সালে, ঠিক আছে? তো আমরা বুঝলাম 15, 29, 19 এগুলোতে ভায়োলেশন হয়েছিল, পাশাপাশি কিছু ডিপিএসপিতেও প্রভিশন আছে দেখলাম। তো দেখো এখানে কি হলো, আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশনের রেসপেক্টে ক্লজ 4, ক্লজ 2 অফ আর্টিকেল 29 অ্যাড করা হলো, ঠিক আছে? তো কি বলছে দেখো, এখানে আমাদের ভার্ডিক্টে কি এলো। সো ভার্ডিক্ট অন স্টেট ভার্সেস অফ মাদ্রাস ভার্সেস চাম্পাকাম দোরাই রজন কেস 1951, স্পেশাল ট্রিটমেন্ট অফ এডুকেশনালি অ্যান্ড সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বাই অ্যাডিং 9th শিডিউল টু দ্য কনস্টিটিউশন। ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সংবিধান যখন তৈরি হয়েছিল আমাদের শিডিউলের সংখ্যা ছিল 8, but when the first amendment act came into being, then 9th schedule added, ঠিক আছে? তো 9th শিডিউল অ্যাড করা হলো যে সোশ্যালি, এডুকেশনালি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তারাও শিক্ষার অধিকার পেতে পারে।
তাদের ক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট 9 শিডিউলে, এবং অবশ্যই সেটাকে সাবজেক্টেড টু জুডিশিয়াল রিভিউ। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ জুডিশিয়াল রিভিউ? I have already mentioned in my previous classes, একটু দেখে নেবে হোয়াট ইজ জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ কি? কোর্ট কি করছে, নিজের জাজমেন্টকেও রিভিউ করতে পারে বা অন্য লোয়ার কোর্টের জাজমেন্টটাকে রিভিউ করতে পারে। ধরা যাক সুপ্রিম কোর্টকে একটা বই দেওয়া হলো কমপ্লিট, একটা হাইকোর্টকে বই দেওয়া হলো কমপ্লিট, দুজনে কি করবে, দুজনে দুজনের মতন করে পুরো বইটা পড়বে। এইবারে প্রথমে জাজমেন্টটা হাইকোর্ট নিজের টেরিটরি ওয়াইজ দেখবে, সুপ্রিম কোর্ট কি দেখবে, হাইকোর্টেরটা দেখবে প্লাস নিজের টেরিটরিটা দেখবে। এটাকে বলছে রিভিউ। খাতা বারবার চেক করা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে সকলেরই এক্সপিরিয়েন্স আছে, খাতায় নাম্বার কম আসলে আমরা রিভিউতে দিতাম, ম্যাক্সিমামই নাম্বার কিন্তু বাড়তো না, দু একজনের কপাল খুব ভালো, তার নাম্বারও বেড়ে যেত। ঠিক আছে, তো রিভিউ করতে হবে যে যারা বলছে যে ইয়েস আই এম দ্য স্পেশাল পারসন, আই এম দ্য এডুকেশনালি সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস পারসন, সো ইউ হ্যাভ টু মেনশন if you are really from specially educationally backward class, then you have to prove your identity. আমি বলছি আমি যে সোশ্যাল ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস বলে আমি ফেসিলিটি নিচ্ছি, এদিকে আমি BMW পরে ঘুরে বেড়াচ্ছি, আমি রয়্যাল এনফিল্ড করে ঘুরে বেড়াচ্ছি, দিস ইজ নট ডান। If you are not able to pay your fees in respect of the educational sector, then you show your monthly income, per annum family income কত সেটা তোমায় শো করতে হবে যে I am not capable to run my family properly, I am not eat properly, my home is not so good, I will not get any kinds of facilities in my livelihood, so education is again burden because I don't have money, I don't have extra money by which I can perform my educational sector. ঠিক আছে, টাকা নেই প্রমাণ দিতে হবে, সেটাই রিভিউ। আর কি হলো, added 3 more grounds of restriction on freedom of speech and expression, public order, friendly relation with foreign state and incitement to an offense. Also it made the restriction reasonable, thus justiciable in the nature. সো এত বড় যে প্যারাগ্রাফটা পড়লাম, প্যারাগ্রাফটা কিন্তু এত বড় নয়, আমি লেখাটাকে তোমাদের সামনে বড় ফ্রন্টে এনেছি। অনেকেই এটা দেখে ভাববে রে কি ম্যাম এটা কি বলছে, মৌলি ম্যাম আজকে কি হলো, কিছুই হয়নি। প্রথমত 9 শিডিউল অ্যাড হলো, দ্বিতীয়ত 3টে গ্রাউন্ডের রেস্ট্রিকশন এলো। ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন যখনই মাথায় আসবে মাথায় আনতে হবে এটা মেনশন আছে আর্টিকেল 19-এ। আর্টিকেল 19 আমাদের 6টা ফ্রিডমের কথা বলে জানি। freedom of speech and expression, right to move whole India or any part of India, right to reside settle whole India or any part of India, তারপরে কি আছে, right to make assembly peaceably without any arms, right to form union, association or cooperative society, and last but not the least, right to choose, profess, own specific occupation, job বা যেটা আমরা বলি বিজনেস অ্যান্ড সো অন। তাই তো, তাহলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন বা স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, এটাতে রেস্ট্রিকশন কথা ছিল। পাবলিক অর্ডারে রেস্ট্রিকশন ছিল, পাবলিকের বিহাফে যে অর্ডার। ফ্রেন্ডলি রিলেশন উইথ ফরেন স্টেট অ্যান্ড ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, মানে কি আমাদের দেশে না দু ধরনের বৈদেশিক সম্পর্ক হয়, একটা হচ্ছে ফ্রেন্ডলি অ্যালায়েন্স বা ফ্রেন্ডলি রিলেশন, অ্যানাদার ওয়ান ইজ এনিমি অ্যালায়েন্স অর এনিমি রিলেশন। ফ্রেন্ডলি অ্যালায়েন্স বা ফ্রেন্ডলি রিলেশন মানে যে সমস্ত দেশের সাথে আমাদের খুবই সুসম্পর্ক তাদেরকে আমরা বলছি ফ্রেন্ডলি। যার সাথে আমার খুবই বাজে সম্পর্ক, দে আর আওয়ার এনিমি, লাইক পাকিস্তান স্টেট কান্ট্রি, পাকিস্তানের সাথে আমাদের ফ্রেন্ডলি রিলেশন না, বাংলাদেশের সাথে আমাদের ফ্রেন্ডলি রিলেশন। ঠিক আছে, তো তাদের মধ্যে যদি কোনো অফেন্স হয় সেটার রেসপেক্টেও কিন্তু কিছু প্রভিশন আছে।
আমরা জানি ইংরেজ সরকারের তরফ থেকে কিছু জমিদার ছিল, আমাদের যে বাংলার জমিদার, তাদেরকে কিছু উপাধি দেওয়া হয়েছিল। উপাধি মানে হচ্ছে টাইটেল। তো অ্যাবলিশন অফ টাইটেল মেনশন করা আছে আর্টিকেল 18-এ, কি রায় বাহাদুর, রায়চৌধুরী, বিভিন্ন যে মানে টাইটেলগুলো, উপাধিগুলো, রাজা, এগুলো দেওয়া যাবে না। এগুলো ইংরেজ সরকার আমাদের এই জমিদারদের কিছু ভালোবেসে বেশি জমি বছরের পর বছর দিয়ে গেছে এবং তারাও ভেবেছে আমরা রুল করছি। নিজেরা বুঝতে পারেনি নিজের জনগণকে বা নিজের দেশবাসীদেরকেই যায় মানে শত্রুর মুখে তারা ঠেলে দিয়েছে। তো দ্যাটস ওয়াই দেশ স্বাধীনতার পরে এটা উঠে এলো, আর্টিকেল 18 অ্যাবলিশড হয়ে গেল অ্যালং উইথ আর্টিকেল 17। আর্টিকেল 17 আমাদের কি বলে? অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। সো আনটাচেবিলিটি বিকাম অ্যান অফেন্স। উই অল নো দ্যাট আর্টিকেল 17-এ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি খুব কম করে হলেও WBCS-এ 20 থেকে 25 বার কোশ্চেন এসছে। আর্টিকেল 19-এ কটা ভাগ এটা জানার জন্য কিন্তু আমার ক্লাস করার দরকার নেই। আমি তোমাদের এই স্টোরিগুলো রিভিল করছি, আনটোল্ড স্টোরি, যেগুলো তোমাদের চোখের সামনে যখন আর্টিকেল 19 আসবে চোখটা বন্ধ করে আর্টিকেল 19-এর ভাগ তোমরা যাতে দেখতে পাও। আর্টিকেল 19 থেকে কি কি কেস ল আছে সেগুলো জানতে পারো। একটা কেস লর নাম আসলেই যেন মনে আসে, আচ্ছা ফান্ডামেন্টাল রাইটের তো এগুলো ভায়োলেশন হয়েছে। যেমন ধরো সাবরিমালা টেম্পল কেস, আজকের ফার্স্ট পার্ট, মানে সকালে যখন আমি লাইভ এসেছিলাম অনেকে বলেছো যে ম্যাম সাবরিমালা টেম্পল কেস অবশ্যই পড়ানোর জন্যই আছি, বাট সাবরিমালা টেম্পল কেসে আর্টিকেল 14 ভায়োলেশন হয়েছে ম্যাম, কেউ বলছে 19 ভায়োলেশন হয়েছে ম্যাম। আমার খুব ভালো লাগলো তোমরা এই অ্যাপ্রোচটা নিয়েছো। তোমাদের জানাই যখনই সাবরিমালা টেম্পল কেস হবে তখনই মাথায় যেন চলে আসে আর্টিকেল 14, 15, 19, 21 চারটে আর্টিকেলের ভায়োলেশন হচ্ছে অ্যালং উইথ 17-এর পার্ট। তো এভাবে না চোখের সামনে ভাসবে, মুখস্থ বিদ্যা করে কিছু হবে না। স্টোরিগুলো শোনো, বোঝো এবং নিজেরা ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? তো বলছে দেখো এখানে রেস্ট্রিকশন মানে কি? বাধা। আর রিজনেবল মানে কি? দেয়ার মাস্ট বি সাম রিজন, কারণে। লাইক তোমার বাড়ি থেকে বেরোনো রেস্ট্রিকশন, বাধা, বেরোতে পারবে না, আর সেটার রিজন কি? রিজনেবল রেস্ট্রিকশন হলো কোভিড-19 সিচুয়েশন, এটা প্যান্ডেমিক ডিজিজ, এটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়, পাবলিক গ্যাদারিংয়ে স্প্রেডিং বাড়ে, দ্যাটস ওয়াই ইউ আর ইন আ রেস্ট্রিকশন। লাইক বলে না ডাক্তার আপনার কিছু কিছু ফুড রেস্ট্রিকশন আছে, কারো ধরো ডায়াবেটিস, তাকে বললো আপনি সুগার কন্টেন্টের খাবার খাবেন না, দিস ইজ রেস্ট্রিকশন। বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, অনেকেই এটা শুনে বড় দুঃখ পায়, আমাকে বাধা দিচ্ছে। তোমায় বাধা দিচ্ছে তাতে ওনার কোনো প্রফিট নেই, আপনাকে বাধা দেওয়া হচ্ছে একটি কারণে, দেয়ার মাস্ট বি আ রিজন। রিজনেবল রেস্ট্রিকশন দিচ্ছেন ডক্টর, বিকজ তিনি হচ্ছেন একজন মেডিকেল প্রফেশনাল, তিনি আমাকে রিজনেবল রেস্ট্রিকশন দিচ্ছেন, যার ফলে আমি ওটা যদি ফলো করি দেন এগেন আমার ওই ডিজিজটা আসবে না, যেটা আছে সেটা কমে যাবে। রেস্ট্রিকশন মানে কি? আমাকে বাধা দিচ্ছে, তার পিছনে কোনো রিজন থাকতেও পারে নাও থাকতে পারে, বাট রিজনেবল রেস্ট্রিকশন কথাটা যখনই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এসে গেল একদম স্পেসিফাই করে দিল যে তোমাকে যে কাজটা বলা হচ্ছে বারণ, সেটার পিছনে একটা কারণ আছে, বারণের পিছনে আছে কারণ, মনে রাখতে হবে, ঠিক আছে? তো রিজনেবল রেস্ট্রিকশন মানে রেস্ট্রিকশন which must some which consist some reason is equal to restriction, there must be a reason। তাই তোমায় রেস্ট্রিকশন দেওয়া আছে। তোমায় বাড়ি থেকে বেরোতে বারণ করছে কেন? তার কোনো প্রফিট নেই, বারণ করছে যাতে তোমার করোনা না হয়, তোমার করোনা থেকে তোমার বাড়ির লোকের কোভিডে আক্রান্ত না হয়, বাড়ির থেকে যেন পাড়াতে আক্রান্ত না হয়, পাড়া থেকে যেন সমাজে আক্রান্ত না হয়, দ্যাটস ওয়াই তোমাকে বারণ করা হয়েছিল লকডাউনে। পপুলেশন বাড়ানোর জন্য সেটা আমার এফেক্টও খুব বাজে এসছে, প্রচুর অশান্তি, মারামারি, সম্পর্ক নষ্ট, ডিপ্রেশন। পপুলেশন বেড়ে গেছে ইন্ডিয়ার ডিউ টু লকডাউন। সো এটা হচ্ছে মানুষজনের চিন্তা ভাবনা, বোঝা গেল? আর্টিকেল 31A 31B ইনসার্ট করা হলো। 31A 31B মানে কি? আমরা জানি 31A আমাদের কি ছিল? রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি, সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, এবার দেখো যেটা বললাম যে ইংরেজ সরকার ভালোবেসে বেশি জমি দিয়ে দিচ্ছে, একটা মানুষের কাছে 500 বিঘা জমি, একটা মানুষের কাছে 1 বিঘাও নেই, প্রবলেম হবে কি হবে না? জবরদখলের জমি, যখন দেশ স্বাধীন হলো মানুষজন প্রোটেস্ট করলো, কেস ফাইল করলো এবং তাতে জানা গেল যে এই জমিগুলো জবরদখলের জমি,
দ্যাটস ওয়াই বলা হলো একটা সার্টেন গ্রাউন্ডের পরে নিজের কাছে জমি রাখা যাবে না। এবং অবশ্যই ফিউচারে আমরা এটাও দেখব এই 31 যেটাকে ফান্ডামেন্টাল রাইটসের ক্যাটাগরিতে আনা হয়েছিল, যেটা কিনা ছিল 31 স্পেসিফিক প্লাস ছিল 19-এর পার্ট, যে আমার জমি এটার রেসপেক্টে এটা আমার ফ্রিডম। বাট এটা ভুলে গেলে তো চলবে না, তোমার জমি তোমার বাড়ি, ইউ হ্যাভ টু রেজিস্টার দ্যাট প্রপার্টি অন বিহাফ অফ ইউ, ইন রেসপেক্ট অফ ইউর নেম। বিকজ গভর্নমেন্টকে যখন আমরা কিছু পেমেন্ট করছি, গভর্নমেন্ট আমাদের প্রোটেকশন দিচ্ছে। লাইক আমার জমিতে যদি কেউ জবরদখল করে, আমি কেস করলে আমি সেখানে রেমেডি পাবো। বাট যদি সেটা কমন স্পেস হয়ে যায়, সেটার জন্য কি আমি কেস করতে পারি? তো your property need to be legalized, but it was a part of fundamental right, those common right, that's why this article inserted. hopefully বুঝতে পারলে আর্টিকেলটা কেন হলো, যে ফান্ডামেন্টাল রাইট মানে কমন রাইট, যেটা আমার জমি সেটা তোমার জমি, যেটা তোমার বাড়ি সেটা আমার বাড়ি, যেটা তোমার সম্পত্তি সেটা আমার সম্পত্তি। এরকম হলো তো প্রবলেম, দ্যাটস ওয়াই স্পেসিফাই করা হলো। আর কি হলো 31 এতে কি বলছে দেখো, 5টা ক্যাটাগরির ল চ্যালেঞ্জ হয়েছিল। কি কি? 14 ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। 19 প্রোটেকশন অফ 6 রাইট স্পিচের রেসপেক্টে। এর পাশাপাশি এগ্রিকালচার ল্যান্ড রিফর্ম খুব ইম্পর্টেন্ট, ইন্ডাস্ট্রি কমার্স এন্ড ইনক্লুড লাইক অ্যাকুইজিশন অফ স্টেট রিলেটেড রাইটস টু স্টেট, টেকিং ওভার দ্য ম্যানেজমেন্ট প্রপার্টি অফ দ্য স্টেট, মানে প্রপার্টি রিলেটেড। তাই জন্য ল্যান্ড রিফর্ম এলো। ভূমি সংস্কার আইন কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টে এলো। তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কি হলো, কিছু ফান্ডামেন্টাল রাইটসের পরিবর্তন বা অ্যামেন্ডমেন্ট হলো, কিছু ইনসার্ট হলো। এর পাশাপাশি ল্যান্ড রিফর্মস এলো, এর পাশাপাশি আমাদের প্রোটেকশন এলো প্রপার্টির রেসপেক্টে খুব সুন্দরভাবে। এবং অ্যাডমিশনের রেসপেক্টে এই যে স্পেসিফিক্যালি যে কথাবার্তা ছিল, রিজার্ভেশনের রেসপেক্টে কথা ছিল না। রিজার্ভেশন কিন্তু শুধু অ্যাডমিশনে না, রিজার্ভেশন যদি এডুকেশনে বলে তাহলে 16 হবে, যদি অ্যাডমিশন বলে তাহলে 15 হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, যদি বলে যে কালচারাল এডুকেশন রাইট তাহলে কিন্তু 25 থেকে 28, তাহলে 29-30 হবে, মনে রাখতে হবে। এগুলো কিন্তু কানেক্টেড। 31 কি বলছে, যে ডাজ নট ইমিউনিজ a state law from judicial review unless it has been reserved for the president's consideration and has received his assent. So এক্ষেত্রে ইমিউনিটি তখন পাবে যখন কিনা প্রেসিডেন্ট কনসিডার করবে যে ইয়েস দিস গ্রাউন্ডস আর ভেরি রেলিভেন্ট, যে দিস প্রপার্টিজ নিড টু বি লিগালাইজ অ্যান্ড ইট অলরেডি লিগালাইজড, it already acquired by some estate, some organization, some company বা সাম গ্রুপ অফ পিপল। এটা অলরেডি একটা জায়গায় অ্যাকোয়ার করা আছে, একটা লিমিট আছে, একটা জুরিসডিকশন আছে, একটা লিমিটেশন আছে, যে একটা স্পেসিফিক রিজন আছে রেস্ট্রিকশনের রেসপেক্টে, তখনই কিন্তু প্রপার্টির রেসপেক্টে রিভিউ করা যাবে। রিভিউ মানে কি, চেক করা, যেটা অলরেডি বললাম, যে চেক করে দেখা যে যেই প্রভিশনটা আছে সেটা ঠিক আছে নাকি। তো ইমিউন মানে কি, ইমিউনাইজ মানে কি, ইমিউনিটি, ইমিউনিটি মানে কি আমাদের প্রতিরোধ ক্ষমতা। তো এক্ষেত্রে জমি সংস্কার আইনে প্রতিরক্ষা বা প্রতিরক্ষার ক্ষেত্রে যে শিল্ডটা, রক্ষা কবচ হিসাবে কাজ করছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট। প্রেসিডেন্ট যদি সম্মতি দেন ইয়েস এটাকে রক্ষা করা যেতে পারে, এটা সব ঠিক আছে, পেপারস ওকে, তাহলে কিন্তু সুন্দরভাবে কাজ হবে। রিভিউ করে দেখাবে, রিভিউ করে দেখা কি, যে সত্যি পেপারসগুলো ঠিক আছে, এটা কি গ্রাউন্ডসটা কি জেনুইন না ফলস। অনেকে তো মিথ্যাও জমি দাবি করতে পারে, মিথ্যা হলে কিন্তু মিথ্যাচরণ মানা হবে না। ঠিক আছে, 31 এর রেসপেক্টে দেখো এখানে 9th শিডিউলে কি বলা হলো, যে 31 সেভস অ্যাক্ট রেগুলেশন ইনক্লুডিং 9th শিডিউল ফ্রম বিং চ্যালেঞ্জ অ্যান্ড invalidated on the ground of contravention of any fundamental right। মানে কি 31B কে ওয়াইডার করা হলো 31A থেকে। 31B কি বলছে দেখো, 9 শিডিউলের রেসপেক্টে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসের কথাবার্তা হচ্ছে, 9th schedule from all the fundamental rights whether not the law falls under 5 categories specified in 31A। 31A তে স্পেসিফাই 5টা গ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, সেটাতেই 9th শিডিউলের রেসপেক্টে প্রোটেকশন হবে। তার মানে সেই গ্রাউন্ডগুলো কি, রিজনেবল রেস্ট্রিকশন, আমার একটা জমি, সেই জমিটা কিন্তু দেয়ার মাস্ট বি আ রিজন, নিড টু বি লিগালাইজ, রাইট। তো
তোমার জমি হঠাৎ করে তোমার থেকে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে, তুমি সেটা মানবে না, কখনো কি মানবো? এবার কেউ একজন দাবি করলো এটা না আমার জমি, সো কোর্ট সেটা জুডিশিয়াল রিভিউ করে দেখবে ওয়েদার দিস প্রপার্টি ইন বিহাফ অফ ইয়োর অর ইন আদার পার্সন। যদি দেখা যায় আদার পার্সন, চলে গেল। 9 শিডিউল সেটাকে প্রোটেক্ট করছে, এনশিওর করছে। তাহলে আর্টিকেল 1 সরি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমাদের কি কি এনে দিল দেখো। এই কারণে আমি তোমাদের চম্পাকম তরাইরজন কেসটা পড়তে বলেছি, আর্টিকেল 15 পড়তে বলেছি, আর্টিকেল 19 পড়তে বলেছি, আর্টিকেল 29 পড়তে বলেছি, 46 পড়তে বলেছি, 37 পড়তে বলেছি, প্লাস 31টাকে খুব সুন্দর করে পড়বে, এ বিটা কি হলো দেখবে, 9th শিডিউলটাকে পড়বে, ল্যান্ড রিফর্মসটাকে পড়বে, এত কিছু হলো। তাহলে ছোট্ট করে যদি 1 মিনিটের জিস্ট বলে যে ডু ইউ নো by first constitutional amendment what are the changes made and why this amendment related to Champakam Tarairajan case versus State of Madras 1951, কি হবে আনসার? 5-6টা পয়েন্ট বলবো, চট করে রিভাইজ করো। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এসেছিল কত সাল? 1951. Then after the commencement of constitution came into force 26 January 1950. On the next year, in the next year, first amendment act was passed because there are some grounds, কিছু ঘটনা ঘটেছিল। কি কি? ফার্স্ট অফ অল, এই যে প্রচুর প্রচুর জমি, there are so many lands, there are so many landlords, জমিনদার, ঠিক? জমিনদাররা নিজেদেরকে যে টাইটেল দেওয়া হয়েছিল ইংরেজ সরকারের থেকে, এবং প্রচুর প্রচুর জমি, তো যার জমি দখল করে দিয়ে দেওয়া হচ্ছে তারা তো কেস করে দেবে, তাই না? বিকজ তখন সেটা রাইট টু প্রপার্টি কিন্তু ছিল ফান্ডামেন্টাল রাইটের পার্ট। আর আমরা জানি তো ফান্ডামেন্টাল রাইট যদি ভায়োলেশন হয় আমরা কি করতে পারি? কোর্টে যেতে পারি, কেস করতে পারি, রেমেডি চাইতে পারি। দ্যাটস ওয়াই দে ফাইল্ড সো মেনি কেসেস। তো কোর্টে প্রচুর কেস পেন্ডিং হয়ে গেল যে আমার জমি নিয়ে নিয়েছে, এ বলছে আমার জমি নিয়ে নিয়েছে, কোর্ট তো ভাবছে তাহলে কিছু করতে হবে। পাশাপাশি চম্পাকম, শ্রীমতী চম্পাকম ডাক্তারি পরীক্ষা পাশ করার পরেও সে জেনারেল কোটা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও তাকে ভর্তি নিচ্ছিল না, বিকজ সিট নেই। তো এই যে দুটো ঘটনা, প্লাস এই লোকজনের মামলা এবং ভূমি সংস্কার, এর জমি ও নিয়ে নিচ্ছে, ওর জমি সে নিয়ে নিচ্ছে, সবাই বলছে আমি মালিক, সবাই বলছে দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইট সো আই ক্যান ইউজ ইট। এ বলছে দিস ইজ মাই প্রপার্টি, বি বলছে নো দিস ইজ মাই প্রপার্টি অলসো, বিকজ ফান্ডামেন্টাল রাইটস আমাদের এতদিন ধরে এটাই জানিয়েছে যে ফান্ডামেন্টাল রাইট মিনস দোজ কমন বেসিক রাইটস যেটা আমরা পাবো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। মেবি আই এম সিটিজেন, মেবি আই এম নট সিটিজেন অফ ইন্ডিয়া, আই এম দ্য রেসিডেন্ট, ঠিক? তো কি হলো দেখো, তাই জন্য ফার্স্ট অ্যামেন্ডমেন্টে 9th শিডিউল অ্যাড করা হলো, ল্যান্ড রিফর্মস। তাতে কি হলো, 9th শিডিউলের রেসপেক্টে 31A 31B কে মডিফাই করা হলো, ইমিউনিটি দেওয়া হলো, জুডিশিয়াল রিভিউ করতে হবে দেখা হলো। 15 আর 29 কে মডিফাই করা হলো যে রিজার্ভেশন দিতে হবে, স্পেশাল কেস যেমন আমাদের মহিলা শিশুদের আছে, তাহলে ওয়াই নট ফর SC/ST কমিউনিটি পিপল হু আর নট পারফর্মিং দেয়ার ডিউটি ইন রেসপেক্ট অফ monetary lacuna in respect of educational sector because they are not able to pay fees for education, so they need to be protected. That's why এখানে কি হলো, প্রোটেকশন দেওয়া হলো, রিজার্ভেশন দেওয়া হলো, রাইট? তারপরে কি হলো, আমাদের ল্যান্ড রিফর্মস হয়ে গেল, রিজার্ভেশন দেওয়া হলো, 9th শিডিউল দেওয়া হলো, আর কি হলো, আর হচ্ছে ইমিউনিটি এসে গেল, ঠিক আছে? ইমিউনিটি এসে গেল। আরেকটা যেটা হলো জমিনদারি অ্যাবলিশন ল পাস হলো, জমিনদারি উঠে গেল, তো দেশ স্বাধীন আর জমিদার নেই। একটা লোকের কাছে 500 বিঘা, একটা লোকের কাছে 1 বিঘাও না, সেটা হবে না। ইউ হ্যাভ টু বি স্পেসিফাই বিকজ নাও উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছি। উই হ্যাভ আওয়ার ওন রিটেন কনস্টিটিউশন ওয়্যার মেনশনড, কি মেনশন করা আছে? Equality before law, equal protection of law. No one is superior, and most important, preamble is the first feature, that is sovereign. We are independent, we are non-dependent. তাই তো? আমাদের ওন এক্সটার্নাল ইন্টারনাল অ্যাফেয়ারে কেউ বাইরে থেকে এসে আমাকে রুল করতে পারে না। দ্যাটস ওয়াই জমিনদারি অ্যাবলিশন ল পাস, প্রচুর কেস পেন্ডিং, তার রেজাল্টে বলল
যার জমি যার সম্পত্তি বা যে যাবতীয় প্রোটেকশন অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, রিজার্ভেশনের ক্ষেত্রে হোক, জুডিশিয়াল রিভিউ করে দেখতে হবে। জুডিশিয়াল রিভিউ মানে হচ্ছে রিচেক করা। হোপফুলি বুঝতে পারলে ওয়াই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইজ অ্যামেন্ডেড important, why these fundamental right and along with DPSP also important, why Champakam Dorairajan case is very relevant case in respect of first amendment, আশা করি বোঝা গেল। সো ক্লাসটা এখানেই এন্ড করছি। তোমরা যারা এখনো পর্যন্ত নিজেদের সাকসেসকে আনলক করতে পারোনি, আড্ডা 24/7 এর তরফ থেকে আমার যে কোড Y353 দিয়ে তোমরা যে কোনো স্টাডি মেটেরিয়াল যে কোনো কোর্সে যুক্ত হতে পারো আপ টু 77% ডিসকাউন্ট পেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আজকে তোমাদের সাথে যে 11টার ক্লাসটা ক্র্যাকার্সে নেওয়ার কথা ছিল, ডিউ টু অ্যালায়েন্সের বাজে কানেকশন আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টির কারণে, বা আই ডোন্ট নো দেয়ার আর সাম প্রবলেম, 11টার ক্লাসটা নিতে পারছি না। কালকে বা পরশু দিনকে 11টার ক্লাসটা অবশ্যই নেব। যারা ক্লাসটা দেখেছো প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা, তারাও পার্ট 1 দেখে হয়তো ওয়েট করছে, ভাবছে ম্যাম কখন ক্লাসে লাইভ আসবে। লাইভ তো আজকে আসতে পারবো না, তাই রেকর্ডেডটা দিলাম। থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল তোমাদের সাথে অর্থাৎ ফ্রাইডে, tomorrow is Friday and I will take class on Friday from 9 AM। 9টার সময় তোমাদের সাথে WBCS টপার্স চ্যানেলে ক্লাসে চলে আসব, এবং যদি আমি ক্র্যাকার্সে কালকে ক্লাস নিই 9টার ক্লাসে বলে দেবো, যদি শনিবার নিই সেটাও বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জানিয়ে রাখি খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের তরফ থেকে T20 সিরিজ, যেখানে আমি পড়াচ্ছি ইন্ডিয়ান পলিটি খুব স্বল্প মূল্যে। আমার কোর্সটা সবচেয়ে লো কস্ট আমি রেখেছি বিকজ অফ অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল, ম্যাম অনেক সময় ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বড় প্যাকগুলো নিতে পারছি না। সো তোমাদের কথা ভেবে সামারাইজ ম্যানারে আমি আলোচনা করব, এবং যেখানে তোমরা নিজেদের যে স্পেসিফিক টপিকগুলো নিয়ে ট্রিক্স, আর্টিকেল, শিডিউল পার্টে গুলিয়ে যায় সেটা তোমরা করতে পারবে। থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য। দেখা হচ্ছে কালকে 9টার ক্লাসে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।